তো বন্ধুরা, গোটা বিশ্বের মুখে ঝামা ঘষে ভারত ফাইনালি এত বড় সফলতা পেয়েছে, যাকে দেখে আমেরিকা, জার্মানি থেকে শুরু করে মুসলিম দেশগুলো পর্যন্ত তেল বেগুনে জ্বলছে। কারণ গতকাল রীতিমতো অফিসিয়াল খবর এসেছে, ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতির তকমা ছিনিয়ে এনেছে এবং এই মুহূর্তে ভারতের মোট অর্থনীতির আকার $4 ট্রিলিয়ন বেশি, যা এক কথায় বিশাল। আর এই সাফল্য নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে। বিশেষ করে আমাদের দেশের কিছু লেফটিস্ট আর পশ্চিমা মিডিয়া তো একেবারেই খুশি না। কারণ বর্তমান গ্লোবাল ইকোনমির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি মারাত্মক খারাপ। জাপানের মতন একটা উন্নত দেশ আজ ভয়ঙ্কর আর্থিক সংকটে, যেখানে ওদের প্রধানমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে যে অর্থনৈতিকভাবে জাপান গ্রিসের থেকেও পিছিয়ে পড়তে পারে। ওদিকে যদি ইউরোপকে দেখেন, তার অবস্থা তো কল্পনার বাইরে। ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানি এখন রিসেশন, অর্থাৎ তাদের অর্থনীতি বাড়ার বদলে সংকুচিত হচ্ছে। আর এই অবস্থা নিয়ে জার্মানির যে সবচেয়ে বড় ভারত বিরোধী মিডিয়া রয়েছে DW, তারা কি বলছে জানেন? তারা স্বীকার করছে যে জার্মানির অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে এবং কেউ জানে না কখন তারা এই সংকট থেকে বেরোতে পারবে। এবারে জাস্ট ভাবুন, ইউরোপের ব্যাকবোন জার্মানির যদি এই হাল হয়, তাহলে বাকি ছোট ছোট দেশগুলোর কী দশা হবে? বিশেষজ্ঞরা বলছে যে ট্রাম্পের ইউরোপের বিরুদ্ধে ট্রেড ওয়ার এই সংকটকে কিন্তু আরও তীব্র করে। আর এই সুযোগে ভারত মাত্র 1 থেকে 2 বছরের মধ্যেই জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। কেননা যে কোনো সংস্থাকে আপনি দেখুন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, মুডি বা কোনো হেজ ফান্ড কোম্পানি অথবা বড় বড় ব্যাংক, প্রত্যেকের প্রিডিকশান এটাই যে যাই হয়ে যাক, ভারতের অর্থনীতি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতির অর্থনীতি থাকবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে চায়না, আমেরিকা, ইউরোপ এই সমস্ত বড় বড় দেশ যখন সংকট, তখন একমাত্র ভারত কিভাবে এই ধারাবাহিক উন্নতি করছে? তো এর উত্তরটা লুকিয়ে রয়েছে আমাদের সরকারের নীতিতে। যেমনটা আমি আমার আগের ডলারাইজেশনের ভিডিওতে বিস্তারে বলেছিলাম, যেটা ইতিমধ্যেই 1.5 লাখের বেশি মানুষ দেখেছে। সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে পর্দার আড়ালে বিশ্ব অর্থনীতির বড় পরিবর্তন হচ্ছে। 400 বছরের পশ্চিমা কলোনাইজেশনের যুগ শেষ হয়ে এখন একটা মাল্টিপোলার বিশ্ব গড়ে উঠছে। গত 50 থেকে 60 বছর যদি পার্টিকুলারলি দেখে, তাহলে ডলারের ওপর নির্ভর করে যে নকল অর্থনীতি, কোম্পানি বা শিল্প তৈরি হয়েছিল, সেগুলো এখন ধসে পড়ছে। ইউরোপকেই যদি দেখেন, তাহলে ওদের নিজস্ব কোনো শক্তিশালী অর্থনীতি নেই। তারা ডলার আর ইউরোর রিজার্ভ কারেন্সির সুবিধা নিয়ে টাকা ছেপেছে আর বিলাসবহুল জীবনযাপন কাটাত। এই জন্যই কিন্তু ইউরোপ বা আমেরিকায় একটা ছোট্ট দোকানেও যদি কেউ কাজ করত, তাহলে সেই ব্যক্তিও যে ধরনের লাইফস্টাইল এনজয় করত, তা আমাদের দেশের বড় বড় চাকরিজীবীরাও করতে পারত না। কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তারা টাকা ছাপানোর সুযোগ না পেলে আমেরিকা আর ইউরোপের সমস্ত উৎপাদন কারখানা চীনে থাকায় তাদের রপ্তানি ভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছিল। কিন্তু এখন, যেমনটা আমি আগেই বলেছি, ডলারের পতন শুরু হয়েছে, কারণ ভারত, রাশিয়া, জাপান আর ব্রিক্স দেশগুলো আর ডলারের গোলামি করতে রাজি না। ফলে যখনই ডলার থাকবে না, তখন ডলারের ওপর ভিত্তি করে ওঠা অর্থনীতি কীভাবে টিকবে? ট্রাম্প তো ইতিমধ্যেই দেখেছেন যে ফ্রি মানির সুযোগ বন্ধ করে দিয়েছে। এই জন্যই ইউরোপ, আমেরিকা, জাপান আর চীনের অর্থনৈতিক সংকট শুরু হচ্ছে। প্রতি কয়েক মাস অন্তর অন্তর স্টক মার্কেটে ধস নামছে, কারণ বড় বড় কোম্পানিগুলো যারা শুধুমাত্র ওয়াল স্ট্রিটের ডলার ফান্ডের ওপর নির্ভরশীল ছিল, তারা এখন টাকা পাচ্ছে না। আর এটাই তাদের আসল রিয়ালিটি, যার ফলস্বরূপ ধাপে ধাপে স্টক মার্কেটকে ক্র্যাশ করিয়ে এদেরকে ডিভ্যালু করা হচ্ছে। এবং খেয়াল করবেন, এই বছরেই জাপান যখন আমেরিকার ট্রেজারি বন্ড বিক্রি করে দেবে, তখন কিন্তু আবারও বিশ্বজুড়ে বড় মার্কেটে ধস নামে। তখনই পশ্চিমা বিশ্বের দাদাগিরির যুগ শেষ হবে। এখন স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন আসবে যে ভাই, তাহলে এর প্রভাব ভারতে কেন পড়ছে না? তো সোজা জবাব হলো, ভারত আর রাশিয়ার মতন দেশ 2015 সাল থেকেই ডলারাইজেশনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের অর্থনীতি মূলত জনসংখ্যা ভিত্তিক, চীনের মতন রপ্তানি নির্ভর নয়, বা ইউরোপ, আমেরিকার মতন ডলার আর ইউরোর ওপরেও নির্ভরশীল নয়। ফলে যত বড়ই ক্রাইসিস আসুক,
আমাদের এত বড় পপুলেশনকে কাজে লাগিয়ে সরকার সেটা সামলে নিচ্ছে। এমনকি গত 10 বছরে ভারত সরকার কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য অনেকেই বর্তমানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও সমালোচনা করছিলেন। কিন্তু আজ যদি এই পুরো সিচুয়েশানকে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন, যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া না হতো তাহলে আমাদের অবস্থাও চায়না বা ইউরোপের মতনই হতো। ফলে এটা তো সবে শুরু। এই বছর ক্রাইসিস হিট করলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে ভারতে, কিন্তু তাও ধরে নিন এখান থেকে নতুন ভারতের উত্থান শুরু হল।